হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাত গ্রুপ শিক্ষাশ্রম। তোমরা ইতিমধ্যে জেনে গেছো রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 2024 কিন্তু পাশ হয়ে গেছে লোকসভাতে। এর ফলে কিছু প্রশ্ন উঠে আসছে, সেইগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, বিশেষ করে মিসকেলেনিয়াস, ক্লার্কশিপ এবং পুলিশের এসআই এর যে ডেসক্রিপটিভ জিকে পোর্শন আছে সেখানে এটা বিশেষভাবে সাহায্য করবে তোমাকে। এছাড়াও ইংলিশের রিপোর্ট রাইটিং বা বাংলা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা। ঠিক আছে, তো খুব ভালো করে দেখো। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি পুরো হিন্দি চ্যানেলেও এইভাবে সাজিয়ে গুছিয়ে তোমার জন্য নোট আনেনি। ঠিক আছে, তো যাই হোক, শুরু করছি। আজকে কি কি আলোচনা করব সেটা একটু দেখে নাও। দেখো, প্রথমত রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে কবে আসলো এবং কবে পাস হলো এটা জানবো। তারপর দেখব সরকার কেন এই বিলটা নিয়ে আসলো। ঠিক আছে, বিলের কি অবজেক্টিভ বা কি বৈশিষ্ট্য আছে, এছাড়াও এই বিল সম্পর্কিত অন্যান্য তথ্য আমরা কি জানবো, এবং ফাইনালি এই বিলটা সম্পর্কে পার্লামেন্টের এমপিরা কি বলেছে বা কি সমালোচনা করেছে সেটা জানবো। খুব ভালো করে তুমি যদি দেখো তাহলে দেখবে এই যে 5টা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা যে কোনো ডেসক্রিপটিভ নোট লেখার ক্ষেত্রে একটা আদর্শ মডেল। যেমন রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল কবে আসলো, কবে পেশ হলো, এই নিয়ে যখন তুমি আলোচনা করবে, দ্যাট মিন তুমি ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছো। সরকার কেন বিল আনলো, ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি মেন বডি নিয়ে আলোচনা করছি, আমরা বডি নিয়ে আলোচনা করবো যে না সরকার কেন বিল আনলো বা কি বিষয় কি বৃত্তান্ত। আচ্ছা, যখনই বিল আনলো তাহলে তার কিছু উদ্দেশ্য থাকবে, তাহলে এখানে বৈশিষ্ট্য মানে এখানে তার অবজেক্টিভ কি বা এর কি উদ্দেশ্য সেটা আমরা বলছি। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মানে এইগুলো ছাড়াও কিছু এক্সট্রা পয়েন্ট আমরা এখানে আলোচনা করছি, এক্সট্রা পয়েন্ট। এবং ফাইনালি গিয়ে আমরা এর কি সমালোচনা হয়েছে অর্থাৎ কনক্লুশনটাও আমরা এখানে লিখছি। তাহলে দেখো, ইন্ট্রোডাকশন, বডি, অবজেক্টিভ, তোমার এক্সট্রা পয়েন্ট এবং কনক্লুশন, এটা যে কোনো ডেসক্রিপটিভ নোট লেখার ক্ষেত্রে কিন্তু তোমার একটা আদর্শ মডেল। কারণ ডেসক্রিপটিভ লেখাটা ভাই একটা আর্ট, তোমাকে হতে হবে ভাই আর্টিস্ট। ঠিক আছে, আর টপাস গ্রুপের যে সমস্ত শিক্ষকরা পড়ায় আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমাকে সেই আর্টিস্ট হতে সাহায্য করবে। কারণ এখানে সমস্ত টিচাররা গ্র্যাজুয়েশন লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করায়। আমাদের অপশনাল পেপার থেকে শুরু করে এই ধরনের ক্লাসও কিন্তু এখানে হয়। অন্যান্য জায়গায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দুই একটা প্রিভিয়াস এর কোশ্চেন আলোচনা করবে এবং দুই একটা কোশ্চেন আলোচনা করে ব্যাচ নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এখানে তোমাকে ব্যাচ না নিলেও তুমি সেই সমস্ত পেড ব্যাচের থেকেও ফ্রি অনেক বেশি ক্লাস পাবে। প্রতিদিন এরকম ক্লাস নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ভাই। ঠিক আছে, আমি আবার বলছি হিন্দি চ্যানেলও এইভাবে গুছিয়ে ডেসক্রিপটিভ আকারে করায়নি, আমি তোমাদের দেখাচ্ছি এখনই। এবং তারপর কি আলোচনা করব, এটার মধ্যে আমাদের ডেসক্রিপটিভ পেপার হয়ে গেল। তারপর আমরা আলোচনা করব রেলের বেসরকারীকরণ নিয়ে, আমাদের রেল মিনিস্টার কি বলেছে, এবং নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ রেলের চাকরির ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে কিনা সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো টাইম নষ্ট না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। সেক্ষেত্রে দেখো এখানে কি বলছে, 9 আগস্ট 2024 বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল। তাহলে এই যে রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল বা রেলের সংশোধনী আইন, এটা কবে আসলো? এখানে আসলো 9 আগস্ট 2024 সালে। খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু রেলের সংশোধনী আইন, সংশোধন আইন। ঠিক আছে, তার মানে একটা কোনো আইন ছিল, সেই আইনের মধ্যে কিছু ত্রুটি ছিল বা কিছু সমস্যা ছিল, সেটাকে সংশোধন করা হয়েছে। ঠিক আছে, নতুন বিল আনা হয়নি, কিন্তু আগের বিলটাকেই একটু চেঞ্জ করা হয়েছে, মডিফাই করা হয়েছে। তার মানে সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। সংশোধন তাহলে এখানে পার্লামেন্টে আসলো কবে? 2024 সালের 9 আগস্ট এটা পার্লামেন্টে লোকসভায় আসলো এবং পাস হলো দেখো 13 ডিসেম্বর বুধবার দিন 2024 সালে। ঠিক আছে, তার মানে অলরেডি এটা পাস হয়ে গেছে। সরকার কেন এই বিলটা নিয়ে আসলো খুব ভালো করে দেখো। সরকারের লক্ষ্য ছিল কি? সরকারের লক্ষ্য 1905 সালের ভারতীয় রেলওয়ে বোর্ড আইন বাতিল করা, খুব ভালো করে বুঝবে, এবং এর বিধানগুলিকে 1989 সালের রেলওয়ে আইনে একত্রিত করা। তার মানে এর আগে যে রেলওয়ের আইনগুলো এসেছিল, অ্যাক্টগুলো এসেছিল, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট অ্যাক্টের কথা বললো। যেটা এসেছিল একটা 1905 সালে, সেটাকে কি করে দেওয়া, সেটাকে বাতিল করে দেওয়া, এবং আর 1989 সালের যে ইয়েটা আছে তার মধ্যে একত্রিত করা কিছু কিছু তোমার প্রভিশনস বা আইন, যাতে বর্তমানে রেলওয়েটাকে পরিচালনা করতে সহজ হয়, সরল হয়। কারণ দুটো তিনটে একটা বিষয় নিয়ে চলতে গেলে রেল প্রবলেম ফেস করবে। ঠিক আছে, তো সেটাই এখানে বললো। ভারতীয় রেল পরিচালনাকারী আইনি
আইনি কাঠামোকে সরল করা এবং একাধিক আইনের ওপর নির্ভরতা হ্রাস করা। কি বললো? ভারতীয় যে রেলের পরিচালনা হয় সেই যে আইনি পরিকাঠামো সেটাকে সরল করা হচ্ছে এর কাজ, এবং একাধিক আইনের ওপর বিভিন্ন রকমের আইন আছে যেগুলো রেলকে কি করতে, দ্রুত কাজ করতে দেয় না, ঠিক আছে, লম্বা প্রসেস সেইগুলোকে বাতিল করে দেওয়া, ঠিক আছে, তার উপর নির্ভরতাকে কমিয়ে দেওয়া। সরকার যুক্তি দেয় এই যে একত্রীকরণ রেলওয়ের একীকরণ রেলওয়ের দক্ষতা ও উন্নয়নকে বাড়িয়ে তুলবে। মানে এই যে একত্রীকরণ, এটা একত্রীকরণ হবে, একত্রীকরণ, এই যে একত্রীকরণ করলে 1905 সালের একটাকে 1989 সালের মধ্যে মার্চ করে দেওয়া হলো, এর ফলে কি হবে, রেলের দক্ষতা মানে এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা বাড়বে এবং ডেভেলপমেন্ট হবে ভাই, যা রেলওয়ে বোর্ডের মধ্যে উন্নত শাসন ও সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেবে, অর্থাৎ তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবে, তাড়াতাড়ি কাজ হবে, ঠিক আছে। সূচনা থেকে রেলওয়ে বোর্ড 1905 সালের আইনের অধীনে কাজ করছে। নতুন বিলটি সমসাময়িক শাসনের অনুশীলনের সাথে সামঞ্জস্য করে এই কাঠামোটিকে আধুনিকরণ করতে চায়। অর্থাৎ 1905 সালের এক অনুসারী এতদিন চলছিল, ঠিক আছে, এবং সেটাকে আমরা এখন নতুন রূপ দিতে চাই, কারণ এটা নতুন ভারতবর্ষ এবং আমাদের প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি দরকার, ঠিক আছে। প্রতি বছর আমাদের রিক্রুটমেন্ট দরকার, প্রতি বছর রেলের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারকে ঠিক করা দরকার, কোথাও অ্যাক্সিডেন্ট হলে সেটাকে তাড়াতাড়ি তৈরি করা দরকার, সেই স্ট্রাকচারটাকে, সমস্ত কাজ যাতে খুব ফাস্ট হয় সেই জন্য কিন্তু এই বিষয়টাকে আনা হয়েছে। বিলের উল্লেখযোগ্য অবজেক্টিভ বা বৈশিষ্ট্য কি ভাই, উদ্দেশ্য কি? তাহলে এখানে দেখো, প্রথমেই আমি বলেই দিলাম প্রথমটায় যে 1905-এর আইন বাতিল করে 1989 সালের সাথে সেটাকে মার্চ করে দিয়ে যাতে আইনটাকে সহজ সরল করা যায়। এছাড়া কি, রেলওয়ে বোর্ডের গঠন, অর্থাৎ দেখো এখানে কি বলছে, রেলওয়ে বোর্ডের সদস্য সংখ্যা, ঠিক আছে, কত হবে এটা কে নির্ধারণ করবে, কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। চেয়ারম্যান এবং সদস্যদের যোগ্যতা কি হবে, এদের এক্সপিরিয়েন্স কি হবে এবং চাকরির কি শর্তাবলী হবে, এটাও কিন্তু কেন্দ্রীয় সরকার বা পার্লামেন্ট ডিসাইড করবে। এইসব পদে নিয়োগের পদ্ধতি কি হবে বা মেথড কি হবে সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার ডিসাইড করবে। তাহলে এটা একটা দ্বিতীয় অবজেক্টিভ। আইনি বিধানগুলিকে স্ট্রিমলাইন করা, অর্থাৎ এটি স্ট্রিমলাইন বলতে এখানে বোঝাচ্ছে যে আইনের যে সমস্ত কঠিন কঠিন জটিলতম প্রসেস ছিল সেইগুলোকে সহজ করা, যাতে রেলের কাজটা অনেক বেশি তাড়াতাড়ি ফাস্ট এবং রেলকে ডেভেলপ তাড়াতাড়ি করানো যায়, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা সেটা বুঝতে পারলাম। প্রশাসনিক একত্রীকরণ মানে এখানে কি বলছে, এটি পরিচালনার দক্ষতা ও শাসনের অভিন্নতার লক্ষ্যে রেলওয়ে বোর্ডের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে বজায় রাখে। এটি একটি আধুনিকৃত রেলওয়ে কাঠামোর জন্য সুপারিশের সাথে সারিবদ্ধ সামগ্রিক বিকেন্দ্রীকরণ ও ব্যক্তিগত সেক্টরে অংশগ্রহণের পথ প্রশস্ত করে। অর্থাৎ কি বলছে, পাওয়ারটাকে বিকেন্দ্রীকরণ করছে, অর্থাৎ ক্ষমতাকে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন জোনের মধ্যে, এবং বিভিন্ন মানে যে রেলওয়ে বোর্ড থাকছে তাদের তারা যে ডিসিশন নিচ্ছে সেই ক্ষমতাটাকে সারা দেশের মধ্যে ছড়াচ্ছে। অর্থাৎ কাজটাকে কিভাবে তাড়াতাড়ি ফাস্ট প্রসেস করা যায়, অর্থাৎ রেলের যে পাওয়ারটাকে সেটাকে বিকেন্দ্রীকরণের কাজও কিন্তু এখানে হচ্ছে। উন্নয়ন লক্ষ্য যদি বলি, তার মানে ওভারঅল এতগুলো ডিসিশন আনছে কেন বা এতগুলো অ্যামেন্ডমেন্ট আনছে কেন, তার কারণ হচ্ছে উন্নয়ন করা। বিলটি ভারতের বৃহত্তর অবকাঠামো মানে এখানে বলছে বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ, যা একটি দক্ষ রেল ব্যবস্থার উপর অনেক বেশি নির্ভর করে। অর্থাৎ কি করবে, একটা দক্ষ এবং এফিসিয়েন্ট রেলওয়ে সিস্টেম তৈরি করবে এটা, ঠিক আছে। তার মানে দেখতেই পাচ্ছ যা যা বিলের যা যা উদ্দেশ্য ছিল সেটা শুধুমাত্র রেলওয়েকে ডেভেলপ এবং ফাস্ট করার জন্য করা হয়েছে। রেলের যা খামতি বা ত্রুটি ছিল সেগুলোকে যাতে সেগুলো ফাস্ট হয় বা সেগুলো যাতে ঠিক হয় সেটা কিন্তু করা হয়েছে। আমি এর আগের দিনও বলেছিলাম যে ভারতের জুডিশিয়ারি সিস্টেমটাকে কি করতে হবে, আপডেট করতে হবে, মানে সংশোধন করতে হবে। বা ভারতের যে এডুকেশন সিস্টেম যেটা অলরেডি হচ্ছে, একবার কবে অনেক দিন আগেই আপডেট হয়েছে, তারপরে হয়নি, তো সেইগুলোকে আমাদের আপডেট করতে হবে, ঠিক আছে। মোবাইল ফোনও, অ্যান্ড্রয়েড ফোনও 6 মাস পর পর আপডেট চায়। তাহলে আমাদের যত সময় যাবে আমাদের পরিস্থিতি বা সার্কামস্টেন্সেস তত পাল্টাবে। তো সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের এই বিষয়গুলোকে, যেগুলো একটা মৌলিক একটা সমাজ গড়ে তোলার একটা মূল পরিকাঠামো, সেইগুলোকেও কিন্তু আমাদের আপডেট করতে হবে। তো রেল থেকে কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ কাজ পায়, এর একটা বিরাট বড় অর্থনৈতিক পরিকাঠামো ধরে রাখে রেল। তাহলে সেটাকেও কিন্তু আমাদের আপডেট করতে হবে, তার আইনগুলোকেও আপডেট করতে হবে। আর এই সংশোধনী বিলের এটাই কিন্তু মেন উদ্দেশ্য ভাই, ঠিক আছে। তাহলে এখানে পরপর পয়েন্ট দিয়ে আমরা এই উদ্দেশ্যগুলো বুঝলাম। এছাড়াও কিছু উদ্দেশ্য আছে, কি কি বলছে দেখো, বলছে the amendment is expected to speed up the approval process for train services that will help meet pending demands from the various region। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে বা বিভিন্ন রিজন থেকে, অঞ্চল থেকে
বিভিন্ন ডিমান্ড ছিল রেলের পক্ষ মানে রেলের কাছে, বিভিন্ন জোনের কিরকম ডিমান্ড ছিল। যেমন দেখো বলছে এই বিলটি সরকারের দ্রুত অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার, এই রেলের দ্রুত ইনফ্রাস্ট্রাকচার এবং সুপারফাস্ট ট্রেন পরিচালনার অনুমতি দেবে। অর্থাৎ এই বিলটা আসলে সুপারফাস্ট ট্রেন কিন্তু ভারতে বেশি চলবে, ঠিক আছে। উদাহরণস্বরূপ সিওয়ান থাইওয়ে, তোমার কাপ্তানগঞ্জ গোরখপুর রুটের মাধ্যমে অরুণাচল এক্সপ্রেস প্রসারিত করা, যা বিশেষ করে বিহারের মতো অঞ্চলগুলিকে উপকৃত করবে। অর্থাৎ বিহারের অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে গোরখপুর রুটের মাধ্যমে তোমার কাপ্তানগঞ্জ, তারপর সিওয়ান থাইওয়ে এই ধরনের ট্রেনগুলোকে পরিচালনা করা। তো বিভিন্ন রিজনের যে ডিমান্ডগুলো ছিল সেই ডিমান্ডগুলো রেল ফুলফিল করতে পারবে এবং তার সাথে রেলকে অনেক বেশি ফাস্ট করতে পারবে এবং রেলকে উন্নয়ন করাতে পারবে। তো এইগুলো ছিল ভাই পুরো বিষয়। এর দেখো এবার যখনই কোনো বিল তোমার লোকসভাতে আসে তখন সেটাকে যে অপোজিশন পার্টি থাকে তারা কিন্তু তার বিরোধিতা করে বা তার সমালোচনা করে, ঠিক আছে। তো এখানে সমালোচনা বলতে আমরা যেহেতু পশ্চিমবঙ্গ বসে আছি বা পশ্চিমবঙ্গের পরীক্ষা দেব, সেক্ষেত্রে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাটাই এনেছি। তো উনি কি বলেছেন দেখো, ইনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন প্রশ্ন হলো দুটি আইনের একত্রীকরণ সম্পর্কে বাতিল আইনটি ভারতীয় রেলের অপারেশনাল বিলম্ব, দুর্ঘটনা ও সুরক্ষা উদ্যোগ, আমলাতান্ত্রিক অদক্ষতা, ধীর প্রযুক্তিগত গ্রহণ ও জটিলতার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা পূরণ করবে কিনা, পিপিপি মডেল এবং বিনিয়োগ ও জোনের ক্ষমতা শিথিলকরণ। এইখানটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে পিপিপি মডেল, ট্রিপল পি মডেল, ঠিক আছে। ট্রিপল পি মডেল এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি বললো, আর কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তুললো যে এই যে আইনটা আনা হলো এর ফলে রেলওয়ে যে বলছে যে ফাস্ট কাজ করবে এটা কি আদৌ হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এবং যে আমলাতন্ত্র থাকবে মানে রেলের যে বড় বড় ডাইরেক্টর বা যে চেয়ারম্যান থাকবে, অফিসাররা থাকবে, তারা কি তাদের প্রসেসটাকে দ্রুত করতে পারবে, এখানেও তিনি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। এবং তার সাথে সাথে পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভাই, এর মানে হচ্ছে রেল সরকারও কাজ করবে এবং পাবলিক মানে ব্যক্তিগত যে ইয়েটা আছে ফার্ম আছে তারাও কিন্তু রেলে টাকা লাগাতে পারবে, ঠিক আছে। তো সেইখানে কি শিথিল করা হবে সেই প্রসেসটাকে, মানে সরকারি কি পুরো দায়িত্বটা নিয়ে নেবে নাকি ম্যাক্সিমামই তোমার প্রাইভেট গ্রুপকে দিয়ে দেওয়া হবে, সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন করেছেন তোমার কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু এমপি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা সমালোচনা নিয়ে আমরা পুরো বডি লিখলাম। তোমাদের মিসক্লেনিয়াস বা ক্লার্কশিপের জন্য যে 250 ওয়ার্ডের প্রয়োজন সেটা কিন্তু এখানে কমপ্লিট হলো। দেখো আবার বলছি এই ধরনের কারেন্ট টপিকগুলো কিন্তু তোমাদের বারবার আসে, যেমন এর আগের বার চায়নার ওয়ান বেল্ট ওয়ান রোড যে প্রোগ্রাম সেটা কিন্তু দিয়েছিল, এবং এইরকম অনেকগুলো কারেন্ট টপিকগুলো দেয় তোমাদের পরীক্ষাতে এবং রিপোর্ট লাইটিনে লিখতে দেয়। তাই এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ভাই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। দেখো এবার কি বলছে, বৈষ্ণব বলেছেন, বৈষ্ণব বলতে রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কি বলেছেন দেখো, যখন বলা হচ্ছে যে রেলের বিকেন্দ্রীকরণ হবে কিনা বা রেলকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হবে কিনা, মানে রেলকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হবে কিনা, তখন রেলওয়ে মিনিস্টার সরাসরি জানান, এর আগেও জানানো হয়েছিল, ঠিক আছে। রেলওয়ে মিনিস্টার সরাসরি জানান যে রেলকে কোনোভাবেই কিন্তু প্রাইভেট কোম্পানির হাতে পুরোপুরি তুলে দেওয়া হবে না, এটা একটা ভুল গুজব ছড়াচ্ছে বিরোধী পার্টির দলের লোকেরা, ঠিক আছে। কোনোভাবেই এখানে প্রাইভেট করা হবে না, এখানে সব রেল কাজ করবে পিপিপি মডেলে। পিপিপি মডেলে মানে কি, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভাই। ধরো আজকে শিয়ালদা থেকে, ঠিক আছে, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন চলে এবং সেখানে ট্রেন চলে, লোকাল ট্রেন দেখা যাচ্ছে 1 ঘন্টা পর পর চলে, খুব ভালো করে বুঝবে ভাই, 1 ঘন্টা পর পর রেল চলে, ঠিক আছে। তাহলে বাদ বাকি দেখো 1 ঘন্টা পর পর রেল চলছে, তাহলে মাঝখানে যে সময়টা রয়েছে 1 ঘন্টার মধ্যে একটাই ট্রেন চলছে, তাহলে মাঝখানে অনেক সময় বেঁচে যাচ্ছে, তাহলে এই সময়টায় রেলওয়ে রুটটা পড়ে আছে ফালতু। তাহলে এই সময়টা সরকার যদি এই সময়টায় প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয় এবং যদি বলে যে আপনারা আপনাদের প্রাইভেট মানে রেলকে চালান, মানে রেলকে আপনারা ওই টাইমটা ইউজ করুন, যে টাইমটা এখন রেল ইউজ করতে পারছে না সেটা ইউজ করুন। তাহলে এখানে কি করছে, এখানে ধরো একটা কোনো আদানি কোম্পানি আসলো, তারা ওই টাইমের মধ্যে দুটো এখানে মালগাড়ি চালিয়ে দিল, ঠিক আছে। তাহলে এখান থেকে রেলকে কি, এই যে আদানি গ্রুপ এখানে রেল চালাবে, রেলের রুট ইউজ করবে, তাহলে রেলকে টাকা দেবে, আদানিরও লাভ, সরকারও এখান থেকে লাভ,
প্লাস সরকার যেরকম ট্রেন চালাচ্ছিল সেরকম চলবে। এটাকে বলা হয় পিপিপি মডেল, অর্থাৎ এখানে পাবলিক সরকারও কাজ করছে এবং প্রাইভেট কোম্পানিও কাজ করছে। আর এটা সত্যিকারের একটা ভালো পদ্ধতি যদি সরকারের খারাপ ইন্টেনশন না থাকে ভাই, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে পুরোটাই যদি প্রাইভেট দিয়ে দেয় তাহলে সমস্যা আছে, আর যদি প্রাইভেট না দেয় এবং এই মডেলে কাজ করে তাহলে অবশ্যই কিন্তু সেটা একটা ভালো দিক। কারণ এখান থেকে ধরো আজকে দিল্লি থেকে কলকাতার যে রাস্তা, এটা কিন্তু সরকারি রাস্তা, এর উপর দিয়ে পাবলিক বাস গাড়ি চালাতেই পারে বা মালবহন গাড়ি চালাতেই পারে, এর ফলে সরকারে কি আসবে? ট্যাক্স আসবে। ঠিক তেমনি ভাবে রেলওয়ে রুটটাও তো সরকারেরই থাকবে, বা রেলওয়ে পুরো সিস্টেমটাই সরকারের থাকবে, কিন্তু ওই রেলওয়ে রুটটাকে যদি কোনো প্রাইভেট কোম্পানি ইউজ করে এবং এর ফলে যদি রেলওয়ে টাকা পায় তাহলে অবশ্যই এটা ভালো দিক, আমাদের দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ভালো দিক। ক্লিয়ার? বোঝা গেছে ভাই? চলো, তার মানে কোন রকম বেসরকারি হচ্ছে না, পিপিপি মডেলে কাজ করার একটা ব্যবস্থা আছে, সেটাই এখনো সেইভাবে ক্লিয়ারলি কিছু বলেনি, তোমরা জানতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, এবার কি বলছে নিয়োগের ক্ষেত্রে কি প্রভাব? ভাই তোমাদের যে নিয়োগ হবে সেখানে আরো ফাস্ট মুড হবে, ফাস্টেস্ট মুড হবে, ঠিক আছে। বিল পাস হয়ে গেছে, তোমাদের প্রতি বছর রেলওয়ে যেটা বলছিল যে প্রতি বছর ক্যালেন্ডার বার করবে, এক্সাম নেবে, আমার মনে হয় এই এক্সাম এবার থেকে প্রতি বছরই হবে এবং টাইম টু টাইম হবে এবং ফাস্টেস্ট মুডে হবে, ঠিক আছে। কোন রকম ঘাটতি যে রেলওয়ে চাকরি বাতিল হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু এখানে নেই। যদি কোনো ইউটিউব চ্যানেল দেয় তাদের মধ্যে এনাফ নলেজ নেই ভাই। ক্লিয়ার? তাই ফালতু চিন্তা না করে পড়াশোনা করো, আর যদি মনে করো টপার্স গ্রুপের সাথে পড়াশোনা করবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভর্তি হতে পারো সুভাষ ব্যাচ। ভাই পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় ব্যাচ, সন্ধ্যা 7টার সময় তুমি ফ্রি অফ কস্ট করতে পারবে। কিন্তু খুব ভালো করে বুঝে নাও, একটু ভালো করে বুঝে নাও, এইখানটায় এই যে দেখতে পাচ্ছ প্রতিদিন 7টার সময় 8জন টিচারের ক্লাস তুমি পাবে, ঠিক আছে, এবং একটা ক্লাস রবিবার দিন দুটো সময় করা আছে, ঠিক আছে। 7 দিনে 7টা ক্লাস এবং একটা ক্লাস দুপুর দুটোয়, 8টা ক্লাস সম্পূর্ণ ফ্রি পাবে। তবে এর কোনো পিডিএফ পাবে না তুমি, ঠিক আছে। এই পিডিএফ তোমাকে লিখতে হবে বসে বসে, ভাই এটা সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে। এবার তুমি যদি মাত্র 499 টাকা দেওয়ার ক্ষমতা রাখো তাহলে 5 থেকে 6 মাসের জন্য তুমি 8জন টিচারকে পাবে, 7 থেকে 8জন, এবং তারা বিশ্বাস করো তাদের সাবজেক্টে তারা হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে, তাদের সাবজেক্টে তারা হচ্ছে এক্সপার্ট। এখানে তুমি ওপেন ক্লাস করছো 7 দিন, এই সোমবার থেকে শুরু হচ্ছে, 7 দিন ক্লাস করলে এই ক্লাসের ওপর তোমাকে, তুমি যদি রেলের স্টুডেন্ট হও তোমাকে এই 3 দিন আমরা আলাদা করে মানে পড়াবো। কি পড়াবো? এই এই এক সপ্তাহে যা ক্লাস হবে একদম ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হবে। এখানে ক্লাস হলো এক সপ্তাহ, এবং এই এক সপ্তাহ ক্লাসের উপর বেস করে এখানে সায়েন্সের স্যার নিয়ে আসবে কি তোমার পিডিএফ, এই ব্যাচের পিডিএফ দিয়ে দেবে, পুরো পিডিএফ পেয়ে যাবে যেটা নর্মালি পেতে না। তার সাথে সাথে এমসিকিউ নিয়ে আসবে, এক সপ্তাহে যা হয়েছে তার উপর এমসিকিউ, কোন এমসিকিউ গুলো যেগুলো রেলে আসে বা রেলের জন্য ইম্পর্টেন্ট বা প্রিভিয়াস ইয়ার এসছে, তোমাকে পড়া ধরবে, রিভিশন করাবে এবং তোমাকে সাজেশন দেবে যে না এই এক সপ্তাহে যা যা সায়েন্সে ক্লাস হলো তার থেকে সবই তো পড়তে হবে, কিন্তু এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট, অর্থাৎ এইগুলো হচ্ছে সাজেশন। তাই এই সাজেশনটা পড়লে প্লাস তোমার মক টেস্ট নিল স্যার। তার মানে দেখো আমরা প্রথম এই মডেলটা ইউজ করেছি এমআরএসটি, অর্থাৎ এমসিকিউ রিভিশন সাজেশন টেস্ট, এইগুলো কিন্তু আমরা করাবো। আর এই জন্য তোমাকে মাত্র 599 টাকা পে করতে হবে, আর আজকের দিনের জন্য এটা 499 টাকা পে করলেই হয়ে যাবে, ঠিক আছে। তুমি শুধুমাত্র এখানে সায়েন্স পাচ্ছ না, দেখো এখানে দুদিন সায়েন্সে ক্লাস করছো তুমি, এখানে থিওরি ক্লাস দুদিন করছো, এই একদিন সায়েন্স আর এখানে একদিন সায়েন্স, আর এখানে আবার কি করছো এখানে একদিন সায়েন্স, 3 দিন হলো। আর নিচে দেখো স্টেট এক্সামের জন্য সেম আরেকটা ব্যাচ আছে, এই পদ্ধতিতেই হবে, ঠিক আছে। তো এটাও তুমি চাইলে জয়েন করতে পারো, দুটো আলাদা ব্যাচ, কিন্তু আলাদা করে টাকা দিতে হবে না। এইটা হবে দুপুর 2টোর সময়, এটা হবে প্রতিদিন দুপুর 2 PM, আর এটা হবে 7 PM, ঠিক আছে। এটা প্রথম সপ্তাহে, এই সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে এবং পরের সপ্তাহ থেকে এটা শুরু হবে। তো প্রথম সপ্তাহে এটা যা যা ক্লাস হবে তার পরের সপ্তাহ থেকে এখানে পড়া ধরা, সাজেশন নোট দেওয়া, এমসিকিউ শুরু হয়ে যাচ্ছে। এবার এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি এটাও করতে পারো এটাও করতে পারো, একই পেমেন্ট করতে হবে 599 টাকা ভাই। তাহলে দেখো তুমি সপ্তাহে 14টা ক্লাস পাচ্ছ, 14 এখানে 7টা এখানে 8টা, সরি 15টা ক্লাস পাচ্ছ, তার মাসে তুমি 60খানা ক্লাস পাচ্ছ, সাজেশন নোট পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ, তোমার পড়া ধরছি। কত পেমেন্ট? 7জন টিচারের 599 টাকা ভাই। টপার্স গ্রুপ এইভাবেই কিন্তু সাহায্য করে এসছে ছেলে মেয়েদের। কিভাবে পেমেন্ট করবে একটু দেখিয়ে দিই। এই নাম্বারটায় গুগল পে ফোন পে করতে পারবে, পেমেন্ট করে তুমি স্ক্রিনশট পাঠিয়ে দাও এই নাম্বারে, আমরা তোমাকে একটা গ্রুপে অ্যাড করে দেবো এবং ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে তোমার।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো তোমরা সবাই। ডেসক্রিপটিভের জন্য আমি বলবো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি সেইভাবে তুমি পাবে না, দুই একটা ক্লাস করাবে, দেন তোমাকে ব্যাচে নিয়ে যাবে, সেই ব্যাচে যা দেবে তার থেকে অনেক বেশি তুমি এখানে ফ্রিতেই পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ক্লাসটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। ভালো থেকো, তোমাদের বিশ্বজিৎ স্যারকে এভাবেই সাপোর্ট করো। টাটা।